ভাই, আমার মিনা বড় চাচার ছেলে, দেখতে শুনতে চমৎকার, আমাদের বংশের শ্রেষ্ঠ ছেলে, পড়ালেখার যোগ্যতা অনুসারে MBBS পড়ছেন। কোথা থেকে জানেন? ঢাকা মেডিকেল কলেজ থেকে। সে এক বিরাট কর্ম। বংশের সবার মুখে মুখে থাকে আহনাব ভাইয়ের মেধা, বুদ্ধি, শক্তির কথা। অন্যের কথা কি বলবো? আমার আপন গর্ভধারিণী মা আহনাব বলতে অজ্ঞান প্রায়। ওনার ভাষ্য মতে আমাকে দিনরাত আহনাব ভাইয়ের পায়ের ধুলো মাথায় নিয়ে বসে থাকতে হবে। কোকা কলের দিন শেষ। আহনাব ভাইয়ের পা ধোয়া পানি হওয়া উচিত আমার একমাত্র পানীয়। আমার মা চান আহনাব ভাই আমাকে যেন টিউশনি পড়ান। আহনাব ভাই থাকেন ঢাকাতে, আমরা সিলেট। ঢাকা থেকে নিশ্চয়ই আহনাব ভাই প্রতিদিন সিলেট আসবেন না আমাকে পড়াতে। তাই আমিও বড্ড ফুরফুরে মেজাজেই বহাল রইলাম। তবে আমি ভুলে গেলাম আমার মা তিনি আমার মা। আমার মায়ের দ্বারা সব সম্ভব। তার ভাসুরের ছেলে কতটা কাজের তিনি তা প্রমাণ করতে উঠে পড়ে লেগে গেলেন। আমাকে আহনাব ভাই অনলাইনে পড়াবেন বলে মা ঠিক করলেন। বিষয়টা শুনে আমার আক্কেল গুটুম হবার জোগাড়। রাগে দুঃখে কান্না করে দিলাম আমি। মায়ের পা ধরে জেদ ধরে বসে রইলাম। না না না, আমি আহনাব ভাইয়ের কাছে পড়াশোনা করব না। এই লোক 1 ঘন্টা পড়ালে তার মধ্যে 40 মিনিট আমাকে অপমান করবে, কথায় কথায় বলবে আভা। তুই হচ্ছিস এই দুনিয়ার চূড়ান্ত গর্ধব। তোর উচিত এই গর্ধবতার কারণে লজ্জায় পানিতে ডুবে মরা। অথচ আমি যে কতটা ভালো, ভদ্র এবং বুদ্ধিমান মেয়ে তা তিনি বুঝতেই চান না। বুঝতে নয়, বরং মানতে চান না। আহনাব ভাইয়ের কারণে আমার চক্ষু বিষ হয়ে উঠেছিলেন ধীরে ধীরে। চক্ষু বিষ কেন বললাম? আসুন কিছু ঘটনা বলি। একদিন আমি এসি কক্ষে দরজা জানালা বন্ধ করে দেবদাসী হওয়ার পণ করে টেবিলে বসে পড়াশোনা করছিলাম। ভাবখানা এমন, এই বছর পরীক্ষায় আমার রেজাল্ট দেখিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিব। আমি যখন ভ্রু কুঁচকিয়ে তুমুল মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, তখন আমার চোখের বিষয়রূপ আমার ঘরে এলেন আহনাব ভাই। এসেই বিশ্রীভাবে আমার বিছানায় হাত পা মেলে শুয়ে পড়লেন। জুতোও খোলেননি। জুতো সমেত আমার বিছানায় শুয়ে বিছানা নোংরা করতে লাগলেন। আমি গেলাম চোটে। মহা বিরক্ত হয়ে বললাম, আহনাব ভাই, দয়া করে আমার বিছানা থেকে আপনার মূল্যবান পা জোড়া নামাবেন, বিছানা নোংরা হচ্ছে। আহনাব ভাই নির্বিকার। জুতো না খুলে বরং উঁচু ঠোঁট করে দুর্দান্তভাবে শীষ বাজিয়ে আমার পড়ার টেবিলে পাশে এসে দাঁড়ালেন। আমার হাত থেকে ফিজিক্স খাতাটা কেড়ে নিজের হাতে নিয়ে বিজ্ঞের মতো খাতাটা উল্টে পাল্টে দেখে ভ্রু কুঁচকিয়ে বললেন, তুই সায়েন্স নিয়ে পড়ছিস? সর্বনাশ! সায়েন্স তোর হাতে এসে অপমানিত হয়ে সুইসাইড করে ফেলবে রে আভা। আমি রেগে গেলাম। সায়েন্স আমার কাছে এসে সুইসাইড করবে? এত বড় অপমান! আমি সায়েন্স নিয়েছি বলে সায়েন্সের উচিত দিন রাতে আমাকে ধন্য ধন্য করা। আমি রেগে গিয়ে বললাম, করলে করুক, সুইসাইড করে মরে পচে যাক, গন্ধ বেরুক, তাতে তার কি? আহনাব ভাই চোখ বড় বড় করে তাকালেন, যেন আমার কথা শুনে সে অত্যাধিক বিস্ময়ে কথাই বলতে ভুলে গেছেন। বললেন, আমার কি মানে? আমারই তো সব। সায়েন্স পড়া হলো একটা আর্ট, আর এটা যাকে তাকে দিয়ে হয় নাকি? হ্যাঁ, সায়েন্সের জন্মই হয়েছে আমাদের মতো শুদ্ধ মানবদের জন্য। তোর মতো গর্ধব গন্ধ নারীর সংস্পর্শে সায়েন্স তোর গন্ধেই তো সুইসাইড করবে। আমি একজন দায়িত্ববান সায়েন্স পড়ুয়া ছেলে হয়ে তা হতে দেই কি করে? নেভার। আহনাব ভাইয়ের এসব অদ্ভুত যুক্তিহীন কথা শুনে আমার মাথার চুল ছিঁড়ে ন্যাড়া হয়ে সন্ন্যাসী নিতে ইচ্ছে হলো। এত বিরক্তকর মানুষের আশেপাশে থাকার চেয়ে বনে জঙ্গলে ঘাস খেয়ে দিন কাটানো ঢের ভালো। আমি বললাম, আহনাব ভাই, তুমি কি দয়া করে এবার আমার ঘর থেকে বের হবে? তোমার কথা শুনে আমার মাথা ধরছে। আমি মাথায় হাত দিয়ে দেখিয়ে বুঝালাম আমার মাথা ধরা কতটা উচ্চ পর্যায়ে চলে গেছে। আহনাব ভাই চোখ ছোট ছোট করে চেয়ে রইলেন আমার দিকে। অতঃপর ভ্রু কুঁচকিয়ে বললেন, এত ন্যাকামি করছিস কেন? হ্যাঁ, আমি কি তোর ঘরে এমনি এমনি এসেছি? আমার কি তোর ঘরে আসা ছাড়া আর কোনো কাজ নেই? তুই কি আমায় বেকার বলতে চাইছিস? এত বড় স্পর্ধা তোর? আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই লোককে বোঝা আমার কাম্য নয়, অবশ্যই নয়। আমি হতাশ নিঃশ্বাস ছেড়ে বললাম, এত প্যাচাল প্যাচাল কথা না বলে কি কাজে এসেছেন সেটা বলো। আহনাব ভাই তার প্যান্টের পকেট থেকে একটা শুকিয়ে যাওয়া গোলাপ বের করলেন। আমি ভ্রু কুঁচকিয়ে চাইলাম। আহনাব ভাই শুকনো পাপড়ি ছেঁড়া গোলাপটি আমার পড়ার টেবিলে রেখে বললেন,
তুই নাকি রাস্তায় প্রেমিক পালিস? হ্যাঁ, এটা তোর প্রেমিক দিয়েছে তোকে দেবার জন্য। তুই নাকি একটা গোলাপের জন্য বেচারার রাতের ঘুম হারাম করে দিয়েছিস। তুই কি আমাদের মান ইজ্জত কিছু রাখবি না? আমার রাতের ঘুম হারাম করে এখন আবার পাড়ার ছেলেদের রাতের ঘুম নষ্ট করা হচ্ছে। চূড়ান্ত ফাজিল হয়েছিস তুই, ছোট কাকিকে বলতে হচ্ছে। আমি অবাক হয়ে ফ্যালফ্যাল চোখে তাকে দেখলাম। আহত অবস্থায় থেকে নিজেকে সামনে বললাম, আমি প্রেমিক পালি মানে? তুই এত বোকা কেন রে? যেমন করে মানুষ কুকুর বিড়াল পোষে, আর তেমন করে তুই প্রেমিক পালিস। এই সামান্য কথাটা বোঝানোর জন্য আমার কতটা কথা অপচয় করালি, ফাজিল মেয়ে। ওয়েট, আমার না হওয়া প্রেমিক তোমাকে ফুল দিল আর তুমি নাচতে নাচতে সেই ফুল আমার হাতে এনে দিলে? আশ্চর্য। আশ্চর্য কেন হচ্ছিস? বেচারা এত রিকোয়েস্ট করছিল, তাই ফুলটা ফেলে আসতে পারেনি। বুঝিসই তো, আমি হলাম এই পৃথিবীর শুদ্ধ মানব। সকল শুদ্ধ কাজ করাই আমার ধর্ম। প্রেমও তো একটা শুদ্ধ কাজ। হ্যাঁ, আর কারোর প্রেমে সাহায্য করা হলো তার থেকেও শুদ্ধ কাজ। বুঝেছিস? আমার বোধ হলো সে পাগল হয়ে যাচ্ছি। এই তো আমার মাথা চক্কর দিচ্ছে। আমি কি জ্ঞান হারাচ্ছি? অবশেষে আমি হাল ছেড়ে দিলাম। বললাম, তুমি কি বের হবে আহনাব ভাই? আমার শরীর ভালো না। আহনাব ভাই চোখ বাঁকা করে তাকালেন, বললেন, তুই কি আমাকে? আমি আর আটকে একটি কথা বলার সুযোগ না দিয়ে গটগট করে বাথরুমে চলে গিয়ে দরজা আটকে দিলাম। আহনাব ভাইয়ের অসহ্য কথাগুলো না শুনে বাথরুমে আটকে থাকা ঢের ভালো। আহনাবের ঠোঁটে হাসি। সে শুকনা গোলাপ ফুলের পাশে একটা চিরকুট রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি বাথরুমের দরজা হালকা ফাঁক করে উকি দিলাম। না, আহনাব ভাই ঘরে নেই, বাঁচা গেছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। পড়ার টেবিলের উপরে একটা নীল রঙের চিরকুট লক্ষ্য করে আমার ভ্রু কুঁচকিয়ে যায়। আমার না হওয়া পালিত প্রেমিক কি এই আধমরা গোলাপের সাথে চিরকুটও পাঠিয়েছে? চিরকুট খুলে দেখলাম লেখা। গোলাপটি ছিল ভীষণ রকমের তাজা। হাত দিয়ে ছুঁয়ে দিলে যেন রক্ত ঝরবে, তেমনই রক্তাক্ত। কিন্তু আমার ভালোবাসার ভার গোলাপের সহ্য হলো কই, আর তাই সব পাতা ঝরিয়ে মুচড়ে গেল। ভালোবাসার যুদ্ধে শহীদ হওয়া এক গোলাপকে তো আর ফেলে দিয়ে তার ত্যাগের অসম্মান করতে পারি না। তাই তোমাকে এই মহান শহীদ গোলাপ উপহার দিয়ে আমিও হয়ে গেলাম এই পৃথিবীর এক অতীব শুদ্ধ প্রেমিক। আমি হেসে ফেললাম চিরকুটখানা পড়ে। শুদ্ধ প্রেমিক। আমি সযত্নে চিরকুটো শুকিয়ে যাওয়া গোলাপখানা আমার ফিজিক্স বইয়ের পাতার মাঝখানে রেখে দিলাম। মনটা বেশ ফুরফুরে লাগছে, নাচতে ইচ্ছে হচ্ছে, গাইতে ভালো লাগছে। মন ভালো হওয়ার কারণে একটা গান গাইলে কেমন হয়? আমি খালি গলায় গান ধরলাম। চলো মেঘ ছুঁয়ে ফেলি, চলো বলি পরিচিত কথা, চলো গান হয়ে ভাসি, সুরে সুরে লিখে ফেলি যাতা। বিস্মানব বলার আরো অনেক কারণ আছে, শুনবেন? শুনুন তবে। আহনাব ভাই আমার বড় চাচার ছেলে। আমরা এক যৌথ পরিবারের সদস্য। মায়ের মুখে শুনেছি আমি নাকি ছোটবেলায় আহনাব ভাইয়ের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতাম, যাকে বলে একদম খুন করে ফেলা টাইপ ঝগড়া। আমার বড় চাচি, যাকে আমি এবং আমার ভাই বোন সবাই বড় আম্মু বলে ডাকি, বড় আম্মু আমাকে স্কুল থেকে আনতে যেতেন সব সময়। আমাকে বাসায় রেখে তিনি যেতেন আহনাব ভাইয়ের স্কুল থেকে আনার জন্য। আমি তখন তার আঁচল কামড়ে পড়ে থাকতাম। আমিও যাব আহনাব ভাইয়ের স্কুলে। বড় আম্মু বুঝাতেন, বলতেন, তোকে দেখলে আহনাব রাগ করবে মা। বাচ্চা আমি এসব বুঝি নাকি? আহনাব ভাইকে রাগাতে আমার আবার বেশ লাগতো। আমি বড় আম্মুর কথা শুনতাম না, কেঁদে দিতাম। বড় আম্মু অবশেষে কোনো উপায় না পেয়ে আমাকে নিয়ে যেতেন আহনাব ভাইয়ের স্কুলে। স্কুলে যাওয়ার পর আরও এক লম্বা কাহিনী ঘটত। কি কাহিনী শুনবেন? শুনুন তবে। আহনাব ভাইয়ের স্কুল ছুটি হলে তিনি হেলতে দুলতে বেরিয়ে আসতেন স্কুলের গেট দিয়ে। কিন্তু বড় আম্মুর পাশে আমাকে দেখে তার হাসি খুশি মুখটা বিশ্রীভাবে রেগে লাল হয়ে যেত। তিনি প্রচন্ড রেগে বলতেন, এই মেয়েকে কেন এনেছো মা? আমার স্কুলে ও কেন আসবে? বড় আম্মু খুব আদর করে আহনাব ভাইয়ের মাথায় ঘন চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন,
ও তোর বোন হয়, আসতেই পারে, এতে রেগে যাওয়ার কি আছে? আমি আহনাব ভাইয়ের বোন, এ তো মিথ্যা কথার এক শেষ। আমি হলাম আহনাব ভাইয়ের ঘরের কাছের লোক। আমাকে দেখলে আহনাব ভাইয়ের দিনরাত থাপ্পড় দিতে মন চায়। আমার লম্বা চুল টেনে দিয়ে আমাকে কাঁদিয়ে ফেলতে মন চায় তার। বোন আবার কি? বড় আম্মার মুখে বোন শব্দ শুনে আহনাব ভাইয়ের চোখ সানা বড়া হয়ে যায়। তিনি গাল ফুলিয়ে বলেন, ও আমার বোন না, ও কাজের লোক। বড় আম্মু বিরক্ত হয়ে আহনাব ভাইয়ের মাথায় চাপ দিয়ে বলেন, সি, এসব কি বলছো? চুপচাপ সামনে হাঁটো, আর কোনো বাড়তি কথা নয়। আমি হলাম মহা খুশি। আহনাব ভাই মায়ের খেয়েছেন। ইস, কি শান্তি! শান্তিতে উড়ে যেতে ইচ্ছে করছে। বড় মুহূর্তের চিন্তায় আহনাব ভাই কি ব্যথা পেয়েছেন মাথায়। আমি কি তার মাথায় একটু বরফ কষে দেব? না থাক, আমাকে সারাক্ষণ চালায়। একটু ব্যথা পেলে কিচ্ছু হয় না। আমি ভাবনার মাঝখান থেকে বড় আম্মুর এক হাত ছেড়ে রাস্তার পাশে চলে এলাম। টের পেলাম কই, সঙ্গে সঙ্গে আমার হাত ধরে রাস্তার পাশ থেকে টেনে ফুটপাতে নিয়ে এলেন আহনাব ভাই। আমার হাত জোর করে বড় আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, একে ধরে রাখো, গাড়ি চাপা দিয়ে চলে যাবে। চলে যাক, তুমি তো খুশি হবে তাতে। আহনাব ভাই ভ্রু কুঁচকিয়ে চাইলেন। আমার দিকে খেয়ে ফেলা ধরনের চাউনি নিক্ষেপ করে বলেন, আরো একবার হাত ছুটে চলে গেলে তোকে আমি রাস্তায় ফেলে রেখে চলে যাব। মায়ের হাতে হাতে থাকবি, বুঝলি? আমি আহনাব ভাইয়ের ধমক খেয়ে ঠোঁট উল্টে কেঁদে ফেলার জোগাড়। কি নির্দয় সে, আমাকে শুধু শুধু বকা দিয়েছে। আমি সারা রাস্তা আর একবারও কথা বললাম না। বড় আম্মুর হাতের সাথে লেগে রইলাম সারাক্ষণ। আমি বায়না করলাম কিছু খাবো। বড় আম্মু রিক্সা থেকে নেমে আমাদের নিয়ে একটা দোকানে উঠলেন। আমি খুঁজে খুঁজে একটা ডেইলি মিল্ক কিনলাম। আহনাব ভাই ডেইলি নিবেন না, তিনি সাফারি চকলেট কিনবেন। বড় আম্মু বুঝালেন, সাফারি দাম বেশি, শুধু তোমাকে কিনে দিলে দিয়া। ওহি আর আভা বায়না করবে, অন্য কিছু কিনে ফেলো। আহনাব ভাই শুনলেন না, বরং নিজ জেদে অটুট রইলেন। ভাবখানা যেমন, সাফারি কিনে না দিলে তিনি বাসায় যাবেন না, রাস্তায় রাস্তায় ভবঘুরে হয়ে ঘুরে বেড়াবেন। আভা বায়না করুক, আমার কি তাতে? আভা বায়না করে কেন? ও এত রাক্ষস কেন? আমার যা দরকার ও কেন তাই চায়? বড় আম্মু ছেলেকে বুঝিয়েও পারলেন না। অবশেষে দোকানদারের সামনে লজ্জায় পড়ে বললেন আহনাব ভাইকে সাফারি কিনে দিলেন, এই সত্ত্বে যে উনি বাসায় গিয়ে চকলেট সবাইকে নিয়ে ভাগ করে খাবেন। আহনাব ভাই আমার দিকে চেয়ে ঠোঁট টেনে হেসে বললেন, ঠিক আছে, ভাগ করে খাবো আমি। বড় আম্মু খুশি হলেন ছেলের কথায়। শুধু খুশি হতে পারলাম না আমি, কারণ আমি আহনাব ভাইয়ের কীর্তিকলাপ হাড়ে হাড়ে চিনি। তিনি মোটেও আমাকে চকলেট দেবেন না। আমাকে কেন, নিজের ভাই বোনকেও দেবে না। একা একা আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে। খারাপ ছেলে। আমি যেমন ভেবেছি তাই হয়েছে। আহনাব ভাই বাসায় এসে গিরগিটির নাই রং পাল্টে ফেললেন। আমার ডেইরি মিল্ক শেষ হবার অপেক্ষা করলেন অধীর আগ্রহে। যখন আমার হাত চকলেট শেষ হয়ে গেল, তিনি তখন আমাকে দেখিয়ে দেখিয়ে সাফারি চকলেট পুরোটা আমার সামনে খেলেন। এমন ভাব করলেন যেন অমৃত খাচ্ছেন। শিশু আমি এসব সহ্য করতে পারলাম না, কেঁদে উঠলাম। অতপর আর কি, বড় আম্মু উত্তম মাধ্যম দিলেন আহনাব ভাইয়ের পিঠে। এত মার খেয়েও তবুও কি নির্দয়ভাবে হেসে যাচ্ছেন আহনাব ভাই। আমাকে দেখিয়ে দেখিয়ে জিহ্বা চাটছেন। ওফ, কি শয়তানি না ছিলেন! যার যত শয়তান সব আমাকে নিয়ে, আমাকে ঘিরে। ছোটবেলা থেকে আমার মন পড়তে চাইতেন না, বড় হওয়ার পর তো একদম পাষাণ হয়ে গেছেন। সারাক্ষণ শুধু জ্বালিয়ে ছাড়খাড় করেন। আগে খাবার দেখিয়ে জ্বালাতেন, এখন অনুভূতির আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেন। ইস ইস, এই কষ্ট আর নেওয়া যাচ্ছে না। ঘর বাড়ি ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছে হচ্ছে। ছোটবেলায় আহনাব ভাই বেশ মোটা ছিলেন, তবে যত বড় হয়েছেন দেহ শুকিয়ে গেছে। এখন তো আবার জোর বডি এক্সারসাইজ করেন, দেহে এতটুকু চর্বি নেই। আকর্ষণীয় বডি ফিটনেস নিয়ে তার আবার গৌরবের শেষ নেই। এ তো সেদিনের কথা। দিয়া আপু, আহনাব ভাইয়ের আপন বোন, কলেজ থেকে এসেই আমার ঘরে এলেন। আমি তখন ঘরদোর বন্ধ করে জব্বর পড়াশোনা করছি। 2 দিন পর উইকলি টেস্ট, তাই প্রিপারেশন নিচ্ছি। দিয়া আপু এসে আমার খোলা বই বন্ধ করে ফেললেন। দ্রুত বললেন, আভা ছাদে চল। আমি হঠাৎই এই ধরনের অদ্ভুত কথা শুনে হতভম্ব হলাম বেশ। বললাম,
কেন ছাদ থেকে লাফিয়ে মরে যেতে চাইছো তুমি? দিয়া আপু চট করে তার দানব হাত উঠিয়ে আমার কপালে চাপড় দিলেন। আমি মুখ কুঁচকিয়ে কপালে হাত দিয়ে বললাম, পাগল হয়ে গেছো? মারো কেন? দিয়া আপু রেগে বললেন, তোর দোষেই মেরেছি। আমি এখন মরবো কেন? আমার বিয়ের সাথে কিছু হয়নি, বাচ্চা একটাও পয়দা করিনি। এখন মরলে আমাকে না হওয়া বাচ্চারা এতিম হয়ে যাবে না? আমার চোখ কপালে উঠে গেল। বিস্ময়ে কথাই বলতে যেন ভুলে গেলাম। কোনো ক্রমে বললাম, আপা তুমি কি সকাল সকাল ট্রাক নিয়েছো? তোমার না হওয়া বাচ্চা তুমি মরলে এতিম হয়ে যাবে কেন? কিসব পাগলের প্রলাপ চপছে। দিয়া আপু আমার কানের কাছে ঝুঁকে এলেন, মৃদু স্বরে বললেন, ও এসেছে। আমি যার পণ্যায় অবাক হলাম, চেঁচিয়ে উঠলাম শব্দ করে, কি? দিয়া আপু আমার মুখ চেপে ধরলেন, ভয়াত্মক কণ্ঠে বললেন, আরে আস্তে আস্তে, ভাই বাসায় আছে, শুনে ফেলবে। ও মনে পড়লো এখন, আহনাব ভাই তো বাসায়। আমি দমে গেলাম। আস্তে আস্তে শব্দ করে বললাম, সাকিব ভাই নিচে, আমাদের বাসার নিচে। দিয়া আপু মৃদু হেসে মাথা দুলালেন। আমি ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়লাম। তাহলে এই কারণ? আপু তখন থেকে পাগলের মতো প্রিলাপ করছে। তার কারণ তার প্রেমিক আমাদের বাসার নিচে আপুর জন্য মশার কামড় খেয়ে অপেক্ষা করছে। আহারে কি প্রেম! সবার জীবনে প্রেম আসলো, শুধু আমার এই 17 বছরের জীবনে প্রেম এলো না। আহা, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। দুঃখে বেদুইন হয়ে যেতে ইচ্ছে করছে। আমি চেয়ার ছেড়ে উঠলাম, বললাম, তাহলে চলো তোমার মশা প্রেমিককে দেখে আসি। আপু ভ্রু কুঁচকিয়ে বললেন, মশা প্রেমিক? আমি মাথায় ওড়না তুলে বললাম, তোমার প্রেমিক পুরুষ এতক্ষণে মশার কামড় খেতে খেতে মশা প্রেমিক হয়ে গেছে আপু। এগুলি তুমি তাকে দেখা না দিলে সে ডেঙ্গু প্রেমিক হতে সময় নেবে না। দ্রুত চলো, তোমার শরীরে রক্ত তাকে দান করে আসতে হবে। আফটার অল মশা প্রেমিক কি না? দিয়া আপু আমার কথায় অর্থ কিছুই বুঝতে পারলেন না, শুধু কনফিউজ হয়ে মাথা দুলিয়ে বললেন, ওহ। ছাদে গিয়ে আরেক মুসিবতে পড়লাম। আমার চোখের 20 ছাদ পটি ফিটনেস ধরে রাখার জন্যই পুশ আপ করছেন, তাও খালি গায়ে, শুধু ট্রাউজার পরে। ও মাই গড, এ কি অশ্লীল লোক! ছাদে পাড়া প্রতিবেশীকে ডেকিয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় ব্যায়াম করছেন। আমার লজ্জায় গা শিরশির করে উঠল যেন। আমি দ্রুত দিয়া আপুর হাত চেপে ধরে বললাম, আপু নিচে চলো, তোমার মশা প্রেমিক ভাইকে দেখে এতক্ষণে পালিয়ে গেছে নিশ্চয়। দিয়া আপুর চেহারা ভীষণ অসহায় দেখালো। মশা প্রেমিককে রক্তদান করতে না পেরে এই বুঝি কেঁদে ফেললেন। দয়ালু আমি আপুর ভেজা চোখ দেখে আর কথা বাড়াতে পারলাম না, বরং বললাম, আহনাব ভাইয়ের অর্ধ উলঙ্গ প্রতিযোগিতা শেষ হলে আমরা আবার আসবো, এখন দয়া করে নিচে চলো। দিয়া আপুকে যতটা অসহায় ভেবেছিলাম, আপু কিন্তু ততটা অসহায় নয়। এই যে আমার হাতের কবজি শক্ত করে চেপে টেনে নিয়ে গেলেন আহনাব ভাইয়ের মুখের সামনে। তারপরেও কি আমার তার প্রতি মায়া অনুভব হওয়া সম্ভব? মোটেও। বরং এই মুহূর্তে দিয়া আপুকে আমার কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে মন চাইছে। ভাই দারুণ পুশ আপ করছো, কিপ ইট আপ। দিয়া আপু হাতে তালি বাজাচ্ছেন, যেন তিনি দারুণ উচ্ছ্বাসিত আহনাব ভাইয়ের পুশ আপ দেখে। অথচ আমি জানি এই মহা দুরন্তর আপু চাইছেন তার তারিফের সদ্য জ্বলে ওঠা মোমের ন্যায় আহনাব ভাই যেন গলে গিয়ে অতি সত্বর ছাদ পরিত্যাগ করেন। অথচ নির্বোধ আপু আপন ভাইকে এখনো চিনে উঠতে পারলেন না। এই অশুদ্ধ মানব এত সহজে গলে যাবার পাত্র কি কখনো ছিলেন? না, মোটেও না। তিনি হচ্ছেন শক্ত পাথরের ন্যায়, গলে যান না, বরং পিষে ফেলেন। আহনাব ভাই পুশ আপ করা থামালেন, খালিকা ঘামে ছুপ ছুপ যেন তেল মেখে এসেছে। তিনি দড়ি থেকে টাওয়াল নিয়ে গা মুছে আমাদের দিকে এগিয়ে এলেন। আমার আর দিয়া আপুর মাথায় চট করে নিজের দানবীয় হাত দিয়ে এক শক্ত চাপড় দিয়ে বললেন, এই কাজের লোকেরা, তোরা এই দুপুরে ছাদে কি করছিস? হ্যাঁ, নিচে যা, পড়তে বস গিয়ে। দিয়া আপু কপালে হাত ঘষে ভীষণ অসহায় ভঙ্গিতে আহনাব ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। কিছু বলতে চাচ্ছেন হয়তো। আহনাব ভাইয়ের চোখ দেখে সাহস হচ্ছে না। তবে আমি হলাম মহা সাহসী মেয়ে। সাহস দিয়ে ইতিহাস তৈরি করে ফেলার মতো ক্ষমতা আমার আছে। তাই আমি স্পষ্ট কণ্ঠে বললাম, আমি মাত্র পড়া থেকে উঠে এসেছি আহনাব ভাই। তো উদ্ধার করে দিয়েছিস? হ্যাঁ, এখন কি আমার উচিত তোর পায়ে ধরে বসে থাকা? ভিখারি পেয়েছিস আমায়? হ্যাঁ। অতঃপর আমার বুকে ঝড়ের ন্যায় সঞ্চিত হওয়ার সাহস ঝরঝর করে বালি পড়ল।
হতভম্ব হয়ে বললাম, আমি তোমার ভিখারি কখন বললাম? বলিসনি, মাত্র বললি। এখন কি তুই আমায় মিথ্যাবাদী বলতে চাইছিস? আমি মিথ্যা কথা বলছি? তোর সঙ্গে মিথ্যা বলা ছাড়া আমার আর কোনো কাজ নেই। হ্যাঁ, আমি বেকার। এই তো শুরু হয়ে গেল আমার মাথার যন্ত্রণা। ফেটে যাচ্ছে মাথা মহাশয়। আমার সকল যন্ত্রণার প্রধান কারণ হচ্ছে এই আহনাব ভাই। আমার মাথা ব্যথা, মন ব্যথা, অনুভূতি ব্যথা, সকল ব্যথার কারণ এই অশুদ্ধ মানব। আমি হাল ছেড়ে দিলাম, হাত জোর করে ক্ষমা চাওয়ার চেষ্টা করে বললাম, আমার ভুল হয়ে গেছে আহনাব ভাই। আর কখনো তোমায় মিথ্যাবাদী বলবো না, ভিখারিও বলবো না। তুমি হচ্ছে সত্যবাদী ধনী লোক, ঠিক আছে? খুশি? আহনাব ভাইকে খুশি হতে দেখা গেল না, বরং তিনি টাওয়াল দিয়ে মুখ মুছে আমাদের আঙুল দিয়ে ইশারায় দরজায় যেতে বললেন। দরজা ওইদিকে, চুপচাপ নিজেদের গর্দব মুখটা নিয়ে হাওয়া হয়ে যা। দেওয়ার পর আমি একে অন্যের দিকে কি নিদারুণ করুণ চেহারা নিয়ে চাইলাম। তা কি এই অশুদ্ধ মানব দেখতে পেলেন? একটুও না। এই যে খেয়ে ফেলা ধরনের চাউনি নিক্ষেপ করে আমাদের দিকে চেয়ে আছেন, এতেই তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে, বুকের ভেতরে খরা অনুভব হচ্ছে। তা কি শুধুই? আমরা আহনাব ভাইয়ের পুনরায় যন্ত্রণামূলক কথা শোনার আগে চুপচাপ কেটে পড়লাম ছাদ থেকে। দিয়াপু রাগে ফুঁসে উঠে নিজের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দিলেন। আমি দিয়াপুকে রেখে আবার ছাদে গেলাম। উদ্দেশ্য, আহনাব ভাই চলে গেলে দিয়াপুর মশা প্রেমিককে উত্তর দিকে জানালার কাছে যেতে বলবো। দিয়াপুর ঘর উত্তর দিকে, তার মশা প্রেমিক উত্তর দিকে চলে গেলে দিয়াপু নির্দ্বিধায় তাকে রক্ত দান করতে পারবে। তবে ছাদের দরজার সামনে এসে আটকে গেলাম আমি। আহনাব ভাই রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাকে হাত দিয়ে সাবধান করছেন। চোখ দুখানা লাল হয়ে আছে, যেন এই সাবধান করা লোককে চোখ দিয়ে খুন করে ফেলবেন। আমি ভয় পেয়ে গেলাম। সাবধান করা লোকটা দিয়াপুর মশা প্রেমিক নয় তো? আমার বুক ধরফর করতে শুরু হলো। দিয়াপু একবার আহনাব ভাইয়ের হাতে ধরা পড়ে গেলে আপুকে আর আস্ত রাখবে না ভাই, মেরে তক্তা বানিয়ে দিবে। আহনাব ভাই এবার দরজার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি তাকে দেখে দ্রুত সিঁড়ির পেছনে লুকিয়ে পড়লাম। আহনাব ভাই বোধহয় আমাকে দেখেননি, তিনি বাবু হয়ে সিঁড়ি বেয়ে হেঁটে যেতে লাগলেন। হঠাৎ যেতে যেতে বললেন, এক্ষুনি নিজের ঘরে যা আভা, না হলে কিন্তু ওই ছেলেকে পিটিয়ে পিঠের ছাল তুলে নিতে আমার একটুও কষ্ট হবে না। আমি আটকে উঠলাম। আহনাব ভাইয়ের কি পেছন দিকে দুটো চোখ আছে? সে কি রোবট? হ্যাঁ, জলজান্ত মানুষ্য রোবট সে। না হলে এভাবে গা হারিয়ে লুকিয়ে যাওয়া আভাকে দেখে ফেলে সে। আহনাব ভাই সিঁড়ির কোলে হারিয়ে গেল। আমি বুকে পরপর ফু দিলাম। আমার গা এখনো কাঁপছে, শ্বাসকষ্ট হচ্ছে। আজ দিয়াপুকে ভাই জানে মেরে ফেলবে। দিয়াপুর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দ্রুত দৌড়ে গেলাম দিয়াপুর ঘরে। সেখানে গিয়েও অন্য কিছু দেখে দু চোখ ছানা বড়া হয়ে যায় আমার। দিয়াপুর ঘরে আহনাব ভাই বসে আছেন। দিয়াপু কাঁদছেন। আহনাব ভাইয়ের চোখ রাগের উত্তাপ। তবে কি দিয়াপুকে মেরেছেন আহনাব ভাই? দিয়াপুর কান্না এবং আহনাব ভাইয়ের তুমুল রাগ দেখে আমি ঘরের ভেতরে প্রবেশ করার সাহস পাইনি। দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে উকিঝুঁকি দিয়ে শোনার চেষ্টা করেছিলাম তাদের কথোপকথন। সব শুনতে না পারলেও আবছা যা শুনলাম তাতে বুঝতে পারলাম আহনাব ভাই বলেছেন, দিয়া, আমি যেন নেক্সট টাইম তাকে আমার বাড়ির বাইরে না দেখি। প্রেম করার বয়স ফুরিয়ে যাচ্ছে না, মাত্র কলেজে পড়িস। জীবনে অনেক কিছু দেখার বাকি, বোঝার বাকি। ছেলে আসবে, এই ছোকরার থেকে আরো 1000 গুণ ভালো ছেলে আসবে। শুধু নিজেকেই সময় দে, ভালো মন্দ বুঝতে শেখ। আর তারপর প্রেম কেন? ভালো ছেলে হলে আমি তোর বিয়ের কথা বাড়িতে তুলব, কিন্তু এখন এই সময়ে আর কোনো রকমের প্রেমের পাগলামি দেখলে হাড়টি ভেঙে একদম জাস্ট গুঁড়ো করে ফেলবো। বুঝতে পেরেছিস? আহনাব ভাইয়ের এতক্ষণ শান্ত ভালোবাসাময় কথা শুনে বুকের ভেতরে পানি এলেও শেষ মুহূর্তে এই তুমুল রামধমক শুনে আত্মারাম অব্দি কম্পিত হলো। আমি জামা উঁচু করে বুকে পরপর ফু দিয়ে দ্রুত সেখান থেকে চলে এলাম। আহনাব ভাই দিয়াপুর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলেন।